সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20-20-তে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবে এসকে শাওন। কেমন আছেন এসকে শাওন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। কেমন খেলা দেখছেন এখন পর্যন্ত বিশ্বকাপে? প্রায় গ্রুপ সুপার 8-এর শেষের দিকে খেলা। আজকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি চলছে। অলরেডি অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে যদি আপনি ব্যাটিংটা দেখেন 208 রানের যে চেজের জন্য যেভাবে ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার কি ভালো একটা পসিবিলিটি আছে কিনা জেতার জন্য? দেখেন হাই স্কোরিং ম্যাচ 206 রানে ভারত টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা আছে। এই ম্যাচটা আসলে আমাদের বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ অস্ট্রেলিয়া যদি আজকে হেরে যায় তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু এখন পর্যন্ত অস্ট্রেলিয়া যেভাবে খেলে যাচ্ছে তাতে আসলে অস্ট্রেলিয়ারও জয়ের সম্ভাবনাটা কিন্তু আছে। সেক্ষেত্রে যদি আজকে ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে যায়, এবং আপনি হয়তো বা জানেনই ইন্ডিয়ার রান রেটটা কিন্তু এই গ্রুপের মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছে, এবং আজকে ম্যাচেও তারা 206 রান করেছে। রান রেটের দিক থেকে ইন্ডিয়া এগিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং আফগানিস্তানের খুব কম পসিবিলিটি থাকবে কিনা? একটা সমীকরণ এরকম ছিল যে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া যদি আজকে 55 রানে ভারতের কাছে হারে আর বাংলাদেশ যদি কালকে আফগানিস্তানকে 31 রানে হারাতে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। এরকম একটা সমীকরণ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে, তারপর হয়তো বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে। তবে সম্ভাবনাটা আসলে ক্ষীণ বলতে হবে, কারণ অস্ট্রেলিয়া কিন্তু এখন মতো খুব ভালো 10 ওভারের মধ্যে আমরা দেখলাম যে 100-র বেশি রান তারা করে ফেলেছে। অর্থাৎ অস্ট্রেলিয়াকে 55 রানে হারানো ভারতের জন্য আসলে কঠিন হতে পারে। এবং আজকে ম্যাচে রোহিত শর্মার ব্যাটিংটা যদি দেখেন, বিরাট কোহলি আবারও রানের দেখা পায়নি। রোহিত শর্মার ব্যাটিংটা যদি দেখেন, কি বলতে চান? পোপার T20 ইনিংস কিনা, যদিও সেঞ্চুরিটা মিস করেছে। আজকে কিন্তু একটা রেকর্ড হয়েছে, সেই রেকর্ডটা আসলে এরকম যে সে তৃতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে কম বলে তিনি 50 করেছেন। সেটা হচ্ছে যে 19 বলে তিনি আজকে 50 হাঁকিয়েছেন। তারই স্বদেশী একজন আছেন, তিনি 18 বলে 50 হাঁকিয়েছিলেন, রাহুল। আর নাম্বার 1 যিনি আছেন 12 বলে 50 হাঁকিয়েছেন যুবরাজ সিং। তিনজনই আসলে ভারতীয় ক্রিকেটার। আজকে এই তৃতীয় সর্বোচ্চ কম বলে সর্বনিম্ন বলে আজকে তিনি 50 হাঁকিয়েছেন আজকের ম্যাচে। তো আজকের ম্যাচে আমরা যদি স্কোর কার্ডটা একটু দেখি, যে রোহিত শর্মা 41 বলে 92 রান করেছেন। বিরাট কোহলি আজকে ফ্লপ। ঋষভ পন্ত বলেন কিংবা সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই আসলে ধারাবাহিকভাবে রান পেয়েছেন। সেজন্যই ভারত 205 রানের একটা সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। আর এবারে T20 বিশ্বকাপে কিন্তু কোনো সেঞ্চুরি এখন পর্যন্ত হয়নি। আজকেও একটা সম্ভাবনা জেগেছিল যে একটা সেঞ্চুরি হওয়ার, যদিও হয়নি। তবে রোহিত শর্মা এবারে T20 বিশ্বকাপে এটাই তার আসলে সর্বোচ্চ স্কোর 2024 T20 বিশ্বকাপে। সব মিলে আসলে তার ইনিংসের কারণে আজকে ভারত এত বড় একটা লক্ষ্য দাঁড় করাতে পেরেছে। বা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক বড় ক্রিকেটার গ্রুপ পর্বে তেমন ভালো খেলতে পারে না, কিন্তু আসলে সুপার 8 কিংবা বড় যখন কিনা একটা সম্ভাবনা তৈরি হয় সেমিফাইনাল কিংবা ফাইনাল বড় মঞ্চে, তারা কিন্তু ভালো খেলেন। সেই প্রমাণ কিন্তু আজকে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে সেই প্রমাণটা তিনি আজকে দিয়েছেন। শুধু আপনি রানটার সাথে যদি আপনি স্ট্রাইক রেটটাও দেখেন, প্রত্যেকটা ব্যাটারের কিন্তু 130-40 প্লাস স্ট্রাইক রেট। শুধুমাত্র হয়তো বা ঋষভ পান্ট আজকে একটু তার ন্যাচারাল যে গেমসটা খেলে তার থেকে বাইরে এসে খেলেছে। তাছাড়া আপনি যদি সবার স্ট্রাইক রেটটা দেখেন 140-এর উপরে, 150 এরকম স্ট্রাইক রেটটাই কথা বলছিলাম। আমরা যদি বড় টিমগুলোর কম্পেয়ার করি, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং বড় টিমগুলোর সাথে বাংলাদেশের কম্পেয়ার করি, আমরা কিন্তু অনেক পিছিয়ে কিনা দল হিসাবে স্ট্রাইক রেটের কথা বলবো। অবশ্যই আমরা পাওয়ার হিটিং আসলে আমাদের কাজ করার অনেক রয়েছে, সেই কাজ আমাদের করতে হবে। বা ভবিষ্যতে আমরা সবসময় বলে থাকি যে আসলে আমরা T20-তে উন্নতি করার জন্য যে পাওয়ার হিটিং নিয়ে কাজ করার বিষয়টা, সেই দিকটাতে আসলে মনোযোগ দেওয়া খুব জরুরি। আপনি দেখেন যে অন্যান্য টিম, আমরা অনেক সহযোগী দেশের ক্রিকেটারদেরও দেখেছি তাদের স্ট্রাইক রেট 140-150 বা তারও বেশি ছিল, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তাছাড়াও বাংলাদেশের ব্যাটাররাও কিন্তু তেমন ফর্মে নেই কিংবা রানের মধ্যে আসলে তারা নেই। সব মিলিয়ে বাংলাদেশ স্ট্রাইক রেটের দিক দিয়ে বেশ পিছিয়ে আর কি। আর রাত পেরুলেই কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ, সুপার 8-এর লাস্ট গেম। এবং আমরা কিন্তু আমার কাছে মনে হয় যে কঠিন সমীকরণ দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের জন্য সেমিফাইনাল এ ওঠার জন্য। কিন্তু দিন শেষে আমরা কি চাই না একটা ভালো ক্রিকেট গেম হোক? শুধু ভালো না, একটা অ্যাটলিস্ট উইন দিয়ে শেষ করুক বাংলাদেশ। দেখেন বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো সেজন্য আমরা চাইবো যে বড় দুইটা দলের সাথে বাংলাদেশ হেরেছে লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আফগানিস্তানের সাথে বাংলাদেশ T20 পরিসংখ্যান যদি বলি, বাংলাদেশ খুব পিছিয়ে আছে। খুব পিছিয়ে বলতে একটা ম্যাচ কম জিতেছে। 11টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 5টা ম্যাচ জিতেছে, তার মধ্যে হচ্ছে 6টা ম্যাচ হচ্ছে আফগানিস্তানের জেতা। তবে বৈশ্বিক আসর যেটা ICCর যে ইভেন্ট, সেখানে কিন্তু বাংলাদেশ কখনো আফগানিস্তানের কাছে হারেনি, সেটা ওয়ানডে বলেন কিংবা T20 বলেন। অর্থাৎ বাংলাদেশ কিন্তু সেই ধারাটা ধরে রাখবে, এরকম প্রত্যাশা আমরা করতেই পারি, বা বাংলাদেশের সেই সক্ষমতা কিন্তু রয়েছে। আরেকটু যদি বলতে চাই যে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে কি আপনি আগের যে ম্যাচে আমরা একাদশটা দেখেছি, স্পেশালি জাকির আলী অনেকের ইনক্লুশন, এবং একাদশটা যদি দেখি
সুমনা অধিনায়ক শান্ত আছেন বা লিটন দাস, আমরা সৌম্য সরকারে আমাদের সম্ভাব্য একাদশে সৌম্য সরকারকে রেখেছি এই কারণে, কারণ তানজিদ তামিম গত ম্যাচে 31 বল 29 রান করেছেন, একটা বড় টার্গেটের ম্যাচ খেলতে নেমে তাকে রাখাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আসলে আমাদের চয়েস এখানে সৌম্য সরকারকে। বা তাওহিদ হৃদয় আছেন, তিনি পারফর্ম করে যাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মারদের একজন ব্যাটিং সাইডে। সাকিব আল হাসান তাকে রাখতেই হবে, তিনি অটোমেটিক চয়েস টিমের। মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন অবশ্যই। শেখ মাহেদিকে আমরা দেখেছি গত ম্যাচেও তিনি ভালো বোলিং করেছেন, 4 ওভারে 28 রান দিয়েছেন হাই স্কোরিং ম্যাচের মধ্যে। রিশাদ হোসেন এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার এই টি-20 বিশ্বকাপের মধ্যে উইকেট টেকিং এর দিক দিয়ে আর কি। মুস্তাফিজুর রহমান রয়েছেন, তিনিও অটোমেটিক চয়েস হিসেবে খেলবেন। তাসকিনকে ফেরানো হতে পারে। আপনি জাকির আলী অনেকের কথা বলছিলেন, জাকির আলী অনেক, আমরা যদি একটা ব্যাটার যদি কমাই তাহলে তাসকিনকে খেলাতে পারি, কারণ আমরা গত 2টা ম্যাচেই হেরেছি, গত ম্যাচে তাসকিনকে রাখা হয়নি, সেক্ষেত্রে তাসকিনকে কালকের ম্যাচে খেলানো হতে পারে। তানজিম সাকিবও বাংলাদেশের এখন পর্যন্ত সেরা ব্যাটার বোলারদের একজন, তিনিও 11টি উইকেট পেয়েছেন এই পুরো বিশ্বকাপের মধ্যে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে শেখ মেহেদির জায়গা আমরা যেই আরেকজন লেফট আর্ম অফ স্পিনার রয়েছে তাকে খেলাতে পারি কিনা? থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু সে একটি ম্যাচও খেলেনি, এবং যে আপনি নিশ্চয়ই তানভীরের কথা বলছেন, তানভীর ইসলামের কথা বলছেন। তানভীরকে কোনো ম্যাচে খেলানো হয়নি, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারিনি। সেই ক্ষেত্রে হয়তো টিম ম্যানেজমেন্ট শেষ ম্যাচে, বা যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের একটা সম্ভাবনা রয়েছে, বা সেটা চিন্তা ভাবনা করে তাকে আসলে নাও খেলাতে পারে, তবে খেলানোর সম্ভাবনা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। স্পেশালি আপনি যদি আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটিং লাইন আপটার কথা বলে, অনেক বেশি রাইট হ্যান্ডেড ব্যাটার, এবং সেক্ষেত্রে অনলি সাকিব আল হাসান রয়েছে যে লেফটি অফ স্পিনার, কিন্তু সাকিব আল হাসান থ্রু আউট দ্য টুর্নামেন্টে কিন্তু এত বেশি সাকসেসফুল ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু মেহেদিও যে খুব ভালো বল করেছে তা আমি বলতে চাই না, তা খুব অ্যাভারেজ। সেক্ষেত্রে আমরা একজন যেহেতু আরেকটু বলার নিয়েছি, তাকে আমরা ট্রাই করতে দেখতে পারি কিনা, যদিও তার জন্য এটি একটু চ্যালেঞ্জিং থাকবে, নার্ভের একটা ইস্যু থাকে যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে কখনো এর আগে খেলা হয়নি। তো সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এই রিস্কটা নেবে কিনা? হ্যাঁ, আসলে ঝুঁকি নিতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু বাংলাদেশের এখন যদি আজকের ম্যাচ যদি অস্ট্রেলিয়া কোনো কারণে জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের আর সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে একটু বাজিয়ে দেখতে পারে, বড় মঞ্চ হোক তাতে কি, কিন্তু যেহেতু বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে এসেছে, তাকে আসলে আমার মনে হয় একটু বাজিয়ে দেখা যেতে পারে, যদি বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। কারণ অস্ট্রেলিয়া যদি আজকের ম্যাচ জিতে যায়, তাহলে বাংলাদেশের জন্য কালকের ম্যাচটা একরকম নিয়ম রক্ষার হয়ে যাবে। তবে অবশ্যই আমরাও চাই, বা বাংলাদেশ টিম অবশ্যই চাইবে যে শেষ ম্যাচটা জয় দিয়ে আসলে রাঙিয়ে তারা দেশে ফেরার জন্য, সেই ক্ষেত্রে তাকে খেলানো হতে পারে। তানভীরের কথা আপনি বলছিলেন। আরেকটা ব্যাপার বলতে চাই, বাংলাদেশ আগামীকাল যে ম্যাচটি খেলবে সেটি কিন্তু সেম ভেন্যু যেটি নেপালের সাথে খেলেছে। নেপালের মতো 10 দেশের সাথে কিন্তু 106 রান করেছে মাত্র। সেক্ষেত্রে আফগানিস্তানের বোলিং লাইন আপ দেখেন, যদি পেস বোলাররা থ্রু আউট দ্য টুর্নামেন্ট অনেক ভালো করছে, ফারুকির কথা যদি বলি, নাভিনের কথা বলি, এবং স্পিনার রাশিদ খান রয়েছে, মুজিবুর রহমান রয়েছে, মোহাম্মদ নবী রয়েছে, একটা স্ট্রং বোলিং লাইন আপের কথাই আমি বলতে চাচ্ছি। সেক্ষেত্রে কি বাংলাদেশ মনে হয় যে একটা ভালো টোটাল দাঁড় করাতে পারবে কিনা, নাকি আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেবে? একই উইকেটে খেলা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে ওই উইকেটটাতে আসলে রান হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি দেখেন যে সেই মাঠে কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো টিমও খেলেছে, তারা 114-15 রানের বেশি করতে পারেনি নেপালের মতো টিমের বিপক্ষে, যদিও তারা 1 রানে ম্যাচ জিতেছে। অর্থাৎ এই পিচে যদি খেলা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে স্পিনাররা একটু বাড়তি সুবিধায় পাবেন। সেই ক্ষেত্রে আপনি রাশিদ খানের কথা বলছিলেন, তিনি বিশ্বমানের একজন স্পিনার। তারপর আরেকটা প্লেয়ার রয়েছেন নূর আহমেদ, তিনি হচ্ছেন রিস্ট স্পিনার। তার কাছ থেকেও আসলে অবশ্যই তাদের টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে, বা তিনি তাদের সেরা একাদশে কিন্তু খেলে থাকেন, বা গত ম্যাচও আমরা দেখেছি তিনি খেলেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি রশিদ খানের সাথে পার্থক্য করতে চান, তাহলে আপনাকে পার্থক্য করতে হবে রিশাদ হোসেনের সঙ্গে। আপনি যদি রিস্ট স্পিনার নূর আহমেদের সাথে পার্থক্য করতে চান, তাহলে আমাদের স্পিনার আর কারা আছেন? আপনি সাকিবের কথা বলতে পারেন, কিংবা মাহমুদুল্লাহর কথা বলতে পারেন। মাহমুদুল্লাহ যদিও 4 ওভারের কোটা পূরণ করেন না, সেক্ষেত্রে আপনি মাহিদির কথাও বলতে পারেন। তবে স্পিনের দিক দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে আফগানিস্তানের রশিদ খানের সাথে তুলনা করতে গেলে রিশাদ হোসেনের, সেক্ষেত্রে আপনার রশিদ খানকে অবশ্যই এগিয়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের রান করা ওই পিচের মধ্যে আসলে চ্যালেঞ্জিং হবে। এসকে শাওন, আমরা আপনার কাছে আবারও শুনবো, তার আগে ছোট্ট একটু বিরতিতে যাব। দর্শক যারা এতক্ষণ শুনছিলেন, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি আবারও। ফিরে এলাম আবারও বিরতির পরে। এসকে শাওন, আমরা শুনছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের কথা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, থ্রু আউট দ্য টুর্নামেন্টে আপনার কাছে কার ব্যাটিং দেখে মনে হয়েছিল যে
আমি যদি বলি যে ম্যাক্সিমাম ব্যাটাররা একটু অফ ফর্মে অন ফর্ম মিলেই আছে, তারপরে যদি কার ব্যাটিংটা আপনার কাছে মনে হয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্টে ভরসার নাম বা ভালো ব্যাটিং করেছে? পুরো টুর্নামেন্টে তাহিদ হৃদয় একরকম ফর্মে ছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। আমরা যদি মন্দের ভালো হিসেবে বলে থাকি, তাহিদ হৃদয় হয়তো কোনো 50 করতে পারেননি, কিন্তু তিনি কিন্তু রানের মধ্যে ছিলেন, তিনি ধারাবাহিক ছিলেন। 30 আপ তিনি রান প্রত্যেকটা ম্যাচে করার চেষ্টা করেছেন, যদিও লাস্ট ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু সব মিলিয়ে যদি বলি, তাহিদ হৃদয় 139 রান করেছেন যতগুলো ম্যাচ হয়েছে, বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে 139 রান তার রয়েছে। তার সেরা স্কোর হচ্ছে 40 রান, একটা 50ও নেই। কিন্তু সব মিলিয়ে যদি বলি, অবশ্যই তাহিদ হৃদয়কে আপনাকে এগিয়ে রাখতে হবে। বা তাহিদ হৃদয় যেভাবে খেলে যাচ্ছেন, অন্যান্য ব্যাটাররা যদি সেভাবে খেলতেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে স্কোর, যেটা দলীয় স্কোর, সেটা তুলনামূলকভাবে আসলে অনেক বেশি হতো। আমরা যদি পক্ষান্তরে অন্য টিমের সাথে যে খেলা, আফগানিস্তানের সাথে খেলা, সেই টিমের ক্রিকেটারদের দিকে আমরা তাকাই, আমরা দেখব যে নাম্বার 1 যিনি আছেন তিনি হচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। এখন পর্যন্ত সেরা ব্যাটারদের মধ্যে তিনি একজন। নাম্বার 1, 238 রান তিনি করেছেন পুরো এই আসর জুড়ে খেলে। এখন পর্যন্ত বিশ্বকাপে যত প্লেয়ার রয়েছেন, সবচেয়ে বেশি রান তার 140 বা 150-এর বেশি তার স্ট্রাইক রেট আমার জানা মতে তার রয়েছে। তিনি 3টা 50 হাঁকিয়েছেন। আপনি দেখে থাকবেন যে বড় টিমগুলোর সাথে কিন্তু তিনি ভালো খেলেছেন। আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, নিউজিল্যান্ডের কথা বলেন, 2টা ম্যাচে তিনি 50 করেছেন। নিউজিল্যান্ডের সাথে আফগানিস্তান গ্রুপ পর্বে জিতেছে, সেই ম্যাচে তিনি 80 রান করেছিলেন, ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। লাস্ট যে ম্যাচ অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছে, সেই ম্যাচেও তিনি 60 রানের একটা ইনিংস খেলেছেন। তাছাড়াও তার যে সহযোদ্ধা রয়েছেন ইব্রাহিম জাদরান, তিনিও কিন্তু ওপেনিং ব্যাটিং করে থাকেন। তার সঙ্গে কিন্তু যে একটা জুটি, সেই জুটির কারণেই কিন্তু আফগানিস্তানের যে শুরুটা খুব ভালো হয়। আপনি দেখেন যে প্রথম ম্যাচে 103 রানের জুটি করেছিল আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে 80 রান করেছিলেন এই রহমানুল্লাহ গুরবাজ, আর 44 রান করেছিলেন হচ্ছে ইব্রাহিম জাদরান। আপনি অস্ট্রেলিয়া ম্যাচেও দেখে থাকবেন যে 118 রানের তাদের পার্টনারশিপ ছিল, সেখানেও 60 রান করেছিলেন এই গুরবাজ, 51 করেছিলেন, একটা 50 হাঁকিয়েছিলেন জাদরান। অর্থাৎ এই দুজনের কারণেই কিন্তু আফগানিস্তান 100-র বেশি স্কোর করতে পারে, বা তাদের দিকেই কিন্তু আসলে টিম ম্যানেজমেন্টের একটা অন্যরকম আস্থা রয়েছে। তারাই কিন্তু একটা বড় স্কোর করার মতো একটা যে ভিত, সেই ভিতটা কিন্তু তারা দাঁড় করিয়ে দেন। গত অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি যদি দেখেন আপনি, আফগানিস্তানের তারা কিন্তু প্রথম 12 ওভারে 115 রান করেছে এবং 115 রানের পরে তাদের ফার্স্ট উইকেটটি পড়েছে। তারপরেও কিন্তু 20 ওভারে তারা মাত্র 140 রান করেছে, তারপরে তারা রান করতে পারেনি। এটা কিন্তু স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আফগানিস্তানের টপ অর্ডার, স্পেশালি ওপেনার দুজন ব্যাটারের উপর তারা অনেক বেশি নির্ভরশীল। সেই ক্ষেত্রে বাংলাদেশ এর জন্য একটি বাড়তি মেসেজ থাকবেন কিনা বোলারদের জন্য, তারা যদি প্রথমের দিকেই তাদের উইকেটটা তুলে নিতে পারে, সেক্ষেত্রে টিম আফগানিস্তানকে তাড়াতাড়ি প্যাক করে দেওয়ার একটা পরিকল্পনা থাকতে পারে কিনা। স্পেশালি তানজিম সাকিবের কথা আমি বলতে চাই, থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে সে ব্যাটারদেরকে পরাস্ত করেছে এবং উইকেট টেকার বলার হিসাবে নিজেকে যেভাবে প্রমাণ করেছে টি-20 ক্রিকেটে, তা কিন্তু অসাধারণ। বাংলাদেশের এখন পর্যন্ত সেরা 2জন বোলারের মধ্যে একজন তিনি। 11টা উইকেট তিনি পেয়েছেন। গত ম্যাচেও তিনি 35 রানে 2টি উইকেট পেয়েছেন। হাই স্কোরিং ম্যাচ হয়েছে গত ম্যাচ, সেই ম্যাচেও তিনি আসলে ইকোনমি রেটটা আসলে খুব কম, বা একটা হিসেবি বোলিং যেটা, সেটা তিনি করার চেষ্টা করেছেন। তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনি বলছিলেন যে প্রথম যে জুটিটা, অর্থাৎ জাদরান আর গুরবাজ, এই 2জনকে আসলে যদি আউট করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কম রানের মধ্যে তাদেরকে আটকানো সহজ হবে। তাহলে বাংলাদেশ আসলে জেতার মতো একটা সম্ভাবনা আসলে তৈরি হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা শুরুর দিকে যাদেরকে বোলিং করতে দেখে থাকি, হয়তো তানজিম সাকিব বোলিং করবেন কিংবা মুস্তাফিজ বোলিং করবেন। স্পিনার দিয়ে যদি বোলিং করানো হয়, গত ম্যাচে আমরা মাহিদিকে দেখেছি ওপেনিং করেছে, স্পিনার দিয়ে যদি করানো হয় তাহলে হয়তো এদেরকে দিয়েই করানো হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের তানজিম সাকিবের প্রতি একটা টিম ম্যানেজমেন্টেরও আস্থা থাকবে। তিনি যেহেতু পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করছেন, তার কাছ থেকে একটা প্রত্যাশা রয়েছে। আমি যদি রিশাদের কথা বলি, রিশাদও কিন্তু 11টা উইকেট পেয়েছেন এবারের টুর্নামেন্টের মধ্যে। রিশাদ বাংলাদেশকে একটা ম্যাচও জিতিয়েছেন, বা আরেকটা ম্যাচে নেদারল্যান্ডস ম্যাচে তিনি মোড় ঘুরিয়ে দিয়েছেন, সেখানে যদিও ম্যাচ সেরার পুরস্কার পাননি। তার ইকোনমি রেট 8 ইকোনমি রেটে তিনি বোলিং করে যাচ্ছেন। তার সেরা বোলিং যেটা, সেটা হচ্ছে যে 22 রানে তিনি 3টে উইকেট পেয়েছেন। এই 2জন বোলার যে রয়েছেন, তাদের প্রতি কিন্তু আসলে টিম ম্যানেজমেন্টের আস্থা থাকতেই পারে, যেহেতু পুরো টুর্নামেন্ট জুড়ে তারা আসলে ভালো করে যাচ্ছেন। আমরা আশা করব যে রিশাদ থ্রু আউট টুর্নামেন্ট যেভাবে বোলিং করেছে, আমরা আশা করছি আগামীকালের ম্যাচটি আরেকটু বেশি স্পিন বান্ধব হবে, সেক্ষেত্রে রিশাদ যেন আরও ভালো বল করতে পারে। আরেকটু আমরা যদি আফগানিস্তানের বোলিং লাইন আপের কথা বলি, স্পেশালি ফারুকি কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার হিসাবে রয়েছে। তাদের বোলিং লাইন আপও যথেষ্ট স্ট্রং। আমরা বলছিলাম 6 ম্যাচে তিনি 15টি উইকেট পেয়েছেন। এখন পর্যন্ত আপনি বলছেন যে নাম্বার 1, অর্থাৎ তার দিকেও কিন্তু একটা ফোকাস থাকবে। আপনি দেখেন যে আফগানিস্তানের ব্যাটসম্যান এবং আফগানিস্তানের বোলার প্রত্যেকেই কিন্তু নাম্বার 1।
এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টের মধ্যে। অর্থাৎ তাদের প্রতি কিন্তু আসলে অবশ্যই আমাদের আসলে নজর রাখতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে তারা যে কোনো সময় বাংলাদেশের ব্যাটারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন। আমাদের ব্যাটার যারা রয়েছেন তারা কিন্তু ধারাবাহিকভাবে আসলে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বা তারা বিচ্ছিন্নভাবে একজন দুইজন ভালো পারফর্ম করছেন, বা শান্ত ফর্মে ফিরেছেন। আমরা অনেকেই বলছি যে তিনি গত ম্যাচে 32 বলে 40 রান করেছেন। আসলে এটা কিন্তু আপনি যদি ম্যাচ জেতাতে না পারেন তাহলে আসলে এই রান কোনো কাজে আসবে না। বড় রান যখন হবে, অনেক বেশি স্কোর যখন হবে, তখন আপনাকে সেটা চেস করতে হলে আপনাকেও আসলে অনেক বেশি রান করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আফগানিস্তানের যারা পেসার রয়েছেন বা স্পিনার রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য হুমকির কারণ হতে পারেন। যেমনটি বলছিলেন আফগানিস্তানের বোলিং লাইন আপের কথা, আমরা যদি বাংলাদেশের ম্যাচগুলোর কথা দেখি, সবগুলো ম্যাচই বলাররা যখন ভালো করছিল এগেনস্ট টিমের, বাংলাদেশ থেকে কিন্তু কাউন্টার অ্যাটাকের যে ব্যাপারটা আমরা দেখিনি। আজকের ম্যাচে যদি আপনি অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার ম্যাচটি দেখেন, ইন্ডিয়ার বলাররা খুবই ভালো বোলিং করছিল, প্রথম দিকে একটি দুটো উইকেট নিয়ে যায় এবং তারপরে অস্ট্রেলিয়ান ব্যাটাররা যেভাবে কাউন্টার অ্যাটাক করে বা ফেয়ারলেস ক্রিকেটটা খেলছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দেখিনি। তো এই ধরনের গেমস এবং বড় মঞ্চে আপনার কিন্তু ফেয়ারলেস ক্রিকেট খেলাটা অনেক বেশি দরকারি। আপনি বাংলাদেশের স্পেসিফিক যদি ব্যাটারদের কথা বলেন, তারা কিন্তু মনে হচ্ছিল নিজেদেরকে গুটিয়ে রাখছে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় না যে আমাদের প্লেয়ারদের এই ব্যাপারগুলোকে আরো ইমপ্রুভ করার দরকার আছে? আজকের ম্যাচে আমরা যেটা দেখলাম 205 রান ইন্ডিয়া করেছে, সেই রান তারা করতে নেমে কিন্তু খুব ভালো ব্যাটিং করছেন। আপনি বলছেন যে শুরুর দিকে অস্ট্রেলিয়া উইকেট হারিয়ে ফেলেছে, সেখানে তারা আসলে তেমন কোনো চাপ নেয়নি। আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই যে আজকে কিন্তু বিরাট কোহলিও কিন্তু সেকেন্ড ওভারে তিনি আউট হয়ে গিয়েছেন, তখন কিন্তু ভারত কোনো চাপ নেয়নি। রোহিত শর্মা একটা ওভারে মিচেল স্টার্ককে 29 রান মিচেল স্টার্ক দিয়েছেন সেই একটা ওভারের মধ্যে। অর্থাৎ ভারত কিন্তু চাপে পড়েনি, তারা যে বড় দল এটাই কিন্তু তাদের পরিচয়। কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশ যখন একটা দলে দুইটা উইকেট খুব দ্রুত হারিয়ে ফেলে তখন বাংলাদেশ একটা চাপের মধ্যে পড়ে, সেই চাপ থেকে আসলে তারা আর চাপটা সামাল দিতে পারে না। সেজন্য বাংলাদেশের স্কোরটা কমতে থাকে, কিংবা বাংলাদেশ রানের যে চাকা সেই চাকাটা আসলে সচল থাকে না, এই জন্য বাংলাদেশ পিছিয়ে পড়ে। তাই আমার মনে হয় যে সেট হওয়ার যে প্রবণতা, একটা উইকেট পড়ার পর যে অনেক সময় নেয় অনেক ব্যাটার, এই সেট হওয়ার প্রবণতার কারণে আমার মনে হয় যে বাংলাদেশের দলীয় স্কোরটা কম হয়, বা একটা ক্রিকেটারের ব্যক্তিগত স্কোরটা আসলে কম হয়ে থাকে, বা বলের তুলনায় রান একেবারে সমান সমান হয়ে যায় অনেকটা। স্পেশালি টি-20 ক্ষেত্রে কিন্তু আপনি যেটি এক্সপ্লেন করলেন, এভাবে আসলে এত সময় নিয়ে আপনি সেট হতে পারেন না। টি-20 অনেক কম বলের খেলা, 120 বলের খেলা, আপনি যত তাড়াতাড়ি সেট হতে পারেন। বাংলাদেশ কি এখনো মনে হচ্ছিল যে ওডিআই ধাঁচে, আমরা ওডিআইতে দেখি ব্যাটাররা উইকেট পড়ে গেলে একটু সময় নিয়ে ব্যাটিং করে, সেট হয়ে তারপরে হাত খুলে খেলে। বাংলাদেশের ব্যাটিং দেখে কিন্তু এরকমই মনে হচ্ছিল যে ওডিআইয়ের মতো একটু মেন্টালিটি, যে একটা উইকেট পড়ার পরে কিন্তু তারা একটু সময় নিয়ে নিজেদেরকে টাইম দিয়ে খেলছিল। সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হচ্ছিল বাংলাদেশ টিমের জন্য। ব্যাটিংয়ে স্পেশালি প্রেশারটা পড়ে যায় শেষের দিকে আমাদের, স্পেশালি স্লগে কিন্তু অ্যান্ডার রাসেল বা বড় বড় টিমে যেরকম ফিনিশার রয়েছে ওরকম মাহমুদুল্লাহ রয়েছে। মাহমুদুল্লাহ প্রত্যেকটা ম্যাচে কিন্তু আপনি একটা প্লেয়ারের কাছে সবসময় ভালো পারফরমেন্স যেতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমরা কি আরেকটু তাড়াতাড়ি কিভাবে সেট করে তাড়াতাড়ি কিভাবে খেলা যায় সেগুলোর দিকে কোচিং স্টাফ বা ম্যানেজমেন্টরা দেখতে পারে কিনা? অবশ্যই। আমি শুরুতে পাওয়ার হিটিং নিয়ে কথা বলছিলাম। পাওয়ার হিটিং নিয়ে যদি আসলে কাজ করা যায় তাহলেও তো বাংলাদেশের কিন্তু একটা সম্ভাবনা থাকতো যে বাংলাদেশের যারা, আপনি শুরুর দিকের ব্যাটারদের কথা বলেন, তারা যদি খুব কম বল ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু শেষ দিকে মাহমুদুল্লাহ আছেন, রিশাদ হোসেন আছেন, তারা কিন্তু একটু বল পান বা সেই বলটা তারা কাজে লাগাতে পারেন। তাদেরকে আসলে আপনি এই ক্ষেত্রে দোষ দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আপনাকে শুরুর দিকে যে বা ওপেনিং ব্যাটার যারা রয়েছেন, লিটন দাস কিংবা তানজিদ তামিম কিংবা সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাদের কিন্তু আসলে বল খরচ করা যাবে না। আপনি আজকে দেখলেন যে 41 বলে 92 রানে একটা ইনিংস খেলেছেন রোহিত শর্মা। এভাবেই খেলতে হবে, বা এই ধরনের খেলার প্রবণতা আপনাকে থাকতে হবে। তখন হয়তো আপনি আসলে বড় স্কোর করতে পারবেন, বা আপনাদের ম্যাচ জেতার মতো যে সক্ষমতা সেটা আসলে তৈরি হবে। ধন্যবাদ এসকে শাওন এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা আশা করছি বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটিতে আমরা ভালো একটি খেলা দেখব বাংলাদেশের। এবং ধন্যবাদ যারা এতক্ষণ শুনছিলেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।